আসসালামু আলাইকুম। আমরা আজকে পরিপাক ও শোষণ যে অধ্যায়, এই অধ্যায়ের আলিমসার যে এক্সট্রা যে ইনফরমেশন, আমরা এখান থেকে এটা দেখি, একটু এক্সট্রা ইনফরমেশনগুলো দেখি। তো যতটুকু আমাদের আজম স্যারের বইতে নাই, আমরা ততটুকু এখান থেকে দেখাচ্ছি আর কি। দেখো, অল্প একটু পড়াশোনা, অত বেশি নাই। এখান থেকে পরিপাকের এই পার্টগুলো ঠিক আছে, এখান থেকে পরিমাণগুলো ঠিক আছে। এখান থেকে এটা একটু এক্সট্রা দেওয়া আছে, একজন সুস্থ মানুষের দেহে খাদ্য সম্পূর্ণরূপে পরিপাক হতে 24 থেকে 72 ঘন্টা সময় লাগে, এটা দেওয়া আছে। মানবদেহে অতি উচ্চ ক্যালোরিযুক্ত চর্বিযুক্ত খাবার হজম হতে সময় লাগে 6 ঘন্টা, কিন্তু সরকারজাত খাদ্য সময় হতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। তাহলে আমরা যদি চর্বিযুক্ত খাবার খাই, তাহলে ওটা হজম হতে সময় লাগবে 6 ঘন্টা। আর যদি সরকারজাত খাবার খাই, তাহলে এটা হজম হতে সময় লাগবে মাত্র কয় ঘন্টা? এটা কি 2 ঘন্টা কি সময় লাগবে? এই 2 ঘন্টা কি সময় লাগবে। তো আমরা এখান থেকে ওই ডালটা দাগে রাখছি, এই জন্য এই আমিষ জাতীয় যে খাদ্য, এই খাদ্যের যে প্রধান উৎস এটা কি ডাল। তো পরীক্ষায় তোমার কি ডালের যে পরিপাক, ডালের পরিপাকটা আসে। আর এখানে সবজি বলো, ফল বলো, এই ডিম, দুধ, মাছ, মাংস, এখান থেকে তোমার কি পাওয়া যায়? আমিষ কি পাওয়া যায়। আর ঘি মাখন কিন্তু জানো, এই ঘি মাখন কিন্তু কার উদাহরণ? চর্বির কি উদাহরণ। এই ঘি মাখন কিন্তু চর্বির কি উদাহরণ। আচ্ছা, আমরা এখান থেকে মুখ থেকে পায়ে পর্যন্ত মানব পরিপাক নালীর যে দৈর্ঘ্য, এটা কি 29 ফুট লম্বা, যেটা আমাদের ওইখানে মিটার দেওয়া ছিল আর কি, 8 থেকে 10 মিটার লম্বা। আর এখানে এটা ফুটে দেওয়া আছে 29 ফিট লম্বা, যার মধ্যে দিয়ে প্রতিদিন প্রায় কী পরিমাণ খাদ্য যায়? এটা কি 11.5 লিটার পরিপাকিত খাদ্য, তরল ও পরিপাক রস প্রবাহিত হয়। তো পরিপাক যে নালী, এটাকে কি বলা হয়? গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বলা হয়। ওকে, ফাইন। তো আমরা এখান থেকে বাকিগুলো ঠিকঠাক আছে। এই ক্ষুদ্রান্তের যে দৈর্ঘ্যটা, এটা দেওয়া আছে তোমার কি 6 মিটার। আর আমাদের বইতে দেওয়া ছিল 6 থেকে 7 মিটার, আজম স্যারের বইতে এখানে 6 মিটার দেওয়া আছে। আর বৃহদান্ত দৈর্ঘ্য 1.5 মিটার। ওকে, ঠিক আছে। আর বাকিটা এখান থেকে ঠিক আছে। পরের অংশ আসো, দেখি পরের অংশে কি আছে। তো এখানে যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক যে পরিপাকের মধ্যে পার্থক্য দেওয়া আছে। তো এটা একবার রিডিং পড়ে নিও, একবার রিডিং পড়ে নিলে হবে। আজম স্যারের বইতে পাঠ্যটা দেওয়া নাই আর কি। আমিষ বা প্রোটিন উৎসগুলা মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সবজি, ফল। এই ডাল, সবজি, ফল এটা আমিষের উৎস। আর লিপিডের উৎস হলো তোমার কি? এই ঘি, মাখন, প্রাণীজ চর্বি, ভোজ্য তেল, এটা হলো কি লিপিডের উৎস হিসেবে কাজ করে। আচ্ছা, আমাদের মুখবিবর যে আছে, এটা দুটি অংশে বিভক্ত, একটা ভেস্টিবিউল আর একটা হলো প্রকৃত মুখবিবর। এটা বিষয়টা আসলে যেটা বুঝেছে, এটা হলো, তো আমরা যদি আমাদের এই মুখে যে গহ্বর আছে, এটা গহ্বর যদি তোমাকে দেখাই, তো আমাদের মাউথ ক্যাভিটি, তাই না? তো মাউথ ক্যাভিটি ধরো আমরা এখানে দাঁত আছে, এখানে ধরো কি দাঁত আছে, এখানে দাঁত আছে। তো দাঁত আর আমাদের ঠোঁট, এই দাঁত আর ঠোঁটের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। ধরো এটা ঠোঁট, আর এখানে কি দাঁত, এই দাঁত আর ঠোঁটের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। আর দাঁতের পিছনে এখানে যে ফাঁকা জায়গাটা, এটা একটা। তো এটাকে বলে কি? ভেস্টিবিউল। দাঁত আর ঠোঁটের মাঝখানে যেটা, এটা ভেস্টিবিউল। আর দাঁতের পিছনে পুরো যে ফাঁকা যে জায়গাটা, ওটাকে বলা হয় কি? মুখবিবর বা প্রফার বা প্রধান মুখগহ্বর বলা হয় আর কি। তো এটা হলো ভেস্টিবিউল। তাহলে দাঁত আর ঠোঁটের মাঝখানে যেটা থাকবে, এটা কি ভেস্টিবিউল। আর হলো কি দাঁত আর ওই দাঁতের ভিতর দিকে যেটা থাকবে, ওটাকে বলা কি? প্রকৃত মুখবিবর বা ওরাল ক্যাভিটি প্রফার বলা হয় আর কি। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। তাহলে প্রকৃত মুখবিবর যেটা আছে, মানে জিহ্বা যেখানে আছে, মেজে একটা পেশি থাকে, যার নাম হলো মাইলোহাইড পেশি। এই মাইলোহাইড পেশি দ্বারা গঠিত। নাম মনে রাখতে চাইলে রাখতে পারো। আচ্ছা, আমরা এরপরে আমাদের জিহ্বার পৃষ্ঠতলে অসংখ্য সাতকড়ি থাকে, তুমি এটা জানোই। তাহলে যার প্রতিটি সাতকড়িতে 50 থেকে 100টি সাতগ্রাহক কোষ, বা যেটাকে গ্যাস্ট্রোয়েড কোষ বলা হয়, এটা থাকে। এটা আজম স্যার বইতে নাই, এটা একটু মনে রাখিও। জিহ্বা ছাড়াও আমাদের উপজিহ্বার আবরণ, গালের অন্তঃপ্রাচীর, অন্ননালীর সম্মুখ অংশের প্রাচীরে তোমার কি থাকে? সাতগ্রাহক কোষগুলো প্যাপিলি আকারে কি করে? অবস্থান কি করে। তাহলে পরিণত মানুষের জিহ্বায় কত হাজার? 2 থেকে 8,000 সাতকড়ি থাকে, এটা জানোই। কোন পাশে কী ধরনের মিশ্রতা অনুভব হয়, এটাও জানো। এগুলো মোটামুটি আমরা সবাই জানি, এটা দেওয়া আছে আজম স্যারের বইতে, সমস্যা নেই এটা। মুখবিবরের খাদ্যের যে পরিপাকটা দেওয়া আছে, তাহলে মুখবিবরের খাদ্যবস্তু মাত্র 5 থেকে কত সেকেন্ড? 30 সেকেন্ড অবস্থান করে। এটা আজম স্যারের বইতে দেওয়া নেই, এটা একটু দেখে রাখিও। এখানে লালা মিশ্রিত, চর্বিত ও আংশিক পরিপাকিত খাদ্য গলবিল ও অন্যান্যের মাধ্যমে তার কোন হইতে পেরিস্টালসিক যে সঞ্চালন, এই পেরিস্টালসিক সঞ্চালনের প্রক্রিয়ায় পাকস্থলীতে এসে পৌঁছায়। আচ্ছা, এরপর আমরা এই জায়গা থেকে আসো, দাঁতের এটা আমাদের যেভাবে আছে ওইভাবে। পাকস্থলী তোমাকে কি আকৃতির? এই পাকস্থলী কি যে আকৃতির, এটা এখানে দেওয়া আছে আর কি। পাকস্থলীর এটিকে বাম উদরের বাম বাম অংশে আমাদের কি পাকস্থলী অবস্থিত, এটা বলছে আর কি। আর তোমার কি পাকস্থলী হলো যেটা তোমার অন্যের সাথে যেটা আছে, ওটাকে কার্ডিয়াক পাকস্থলী। আর যেটা একদম তোমার কি ক্ষুদ্রান্তের সাথে আছে, ওটাকে পাইলরিক পাকস্থলী বলে আর কি। তো ফান্ডাস তো জানাই, বাম পাশে গম্বুজাকৃতি যে উচ্চজ অংশ, এটা কি? এটা ফান্ডাস বলা হয়। এখানে তোমার কি পরিবেশন সৃষ্ট যে তোমার কি গ্যাস, এটা কি তোমার কি হয়? ফান্ডাসে জমা থাকে। এটা আজম স্যার বইতে দেওয়া আছে, এটা জানি। তো পাকস্থলীতে যখন খাদ্য পৌঁছাবে, পাকস্থলীতে খাদ্য পৌঁছানোর পরে আমাদের আজম স্যারের বইতে দেওয়া আছে 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। তো ওই 2 থেকে 6 ঘন্টা মনে রাখবে আর কি।
আর এখানে দেওয়া আছে 2 থেকে 24 ঘন্টা খাদ্য অবস্থান করে, তবে এটা আজল স্যারের বইতে যে 2 থেকে 6 ঘন্টা থাকে, এই 2 থেকে 6 ঘন্টা ওইটাই মুছে করি, ওইটা পরীক্ষা প্রশ্ন ছিল, ওইটা 2 থেকে 6 ঘন্টা দিয়ে প্রশ্ন ছিল, ওইটাই মনে রাখিও। তাহলে খাদ্যবস্তু অন্ননালী হতে পাকস্থলীতে, যে আমাদের যে অন্ননালী দিয়ে খাদ্যবস্তু এটা পাকস্থলীতে আসবে, প্রবেশের পর প্রতি 15 থেকে 20 সেকেন্ড পর পর পাকস্থলীর প্রাচীরে তোমার কি পেরিস্টালসিক তোমার কি সঞ্চালন প্রভাবিত, অর্থাৎ প্রতি 15 থেকে 20 সেকেন্ড পর পর আমাদের যে এই পাকস্থলী আছে, এই পাকস্থলীটা কি করে, এ সংকোচন করে আর কি, পেরিস্টালসিক তোমার কি সঞ্চালন প্রভাবিত হয়। আচ্ছা, বাকিটা অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে আগের মতোই। এখানে ওই যে এনজাইমগুলো কি কাজগুলো জানোই, এটা পরীক্ষা প্রশ্ন আসে। তো এখান থেকে বলছে আমাদের লিপিড যে পরিপাকের ক্ষেত্রে পাকস্থলীতে গ্যাস্ট্রিক যে লাইপেজ থাকে, তো গ্যাস্ট্রিক লাইপেজটা হলো তোমার কি নামক এনজাইম খাদ্য গ্রহণের পর 2 থেকে 4 ঘন্টার মধ্যে ট্রাইগ্লিসাইড নামক এই স্তন জাতীয় খাদ্যকে প্রায় তোমার কি কত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেঙে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেঙে ডাইগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। তো আমাদের বইতে ছিল গ্যাস্ট্রিক যে লাইপেজ এটা হলো তোমার কি চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারল করে, আর এখানে গ্যাস্ট্রিক লাইপেজের কাজটা দেওয়া আছে, এটা ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ডাইগ্লিসারাইডকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। একটু মনে রাখিও, একটু দেখে রাখিও। পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না, কারণটা ওরা বলছে পরিপাক হওয়ার কী কী কারণ বলছে। কারণ পাকস্থলীর অন্তঃপ্রাচীরে বিদ্যমান বিভিন্ন কোষ থেকে এসসিএল এবং বিভিন্ন পরিপাক এনজাইম নিঃসৃত হয়। এগুলো এতই শক্তিশালী, মানে এসসিএল এত শক্তিশালী বা এনজাইমটা এত শক্তিশালী যে এরা কি করতে পারে, ধাতব পদার্থ আছে, কোনো একটা ধাতু আছে, ধাতু বা জীবিত কোষকে বিগলিত করার ক্ষমতা রাখে, কিন্তু তারপরেও কি করে না, এই পাকস্থলীর এসসিএল বা কি পরিপাক এনজাইম আমাদের পাকস্থলীর প্রাচীর কোনো কি ক্ষয় করে না। কয়টা কারণ বলছিলাম, 5টা কারণ। ওই 5টা কারণ এখানে দেওয়া আছে আর কি, মিউকাস আবরণ, আটসার সংযুক্তি মানে টাইট জাংশন, এবার কোষের প্রতিস্থাপন যেটা বললাম, এনজাইমের কি সক্রিয়করণ, দেখো এখানে বলছে এনজাইম। তাহলে পরিপাক রসে বিদ্যমান নিষ্ক্রিয় যে প্রো এনজাইমগুলো আছে, পেপসিনোজেন বলো বা প্রোরেইন বলো, এটা পাকস্থলী এসিএল এর সংস্পর্শে তোমার কি হয়, সক্রিয় পেপসিন আর রেনিনে পরিণত হয়। তাহলে এতে তোমার কি হবে, এতে তোমার কি এসিএল যে আছে, এতে কি এসিএলটা কি হয়, এতে এসিএলটা কি প্রশমিত হয়ে যায়। কারণ এসিএল কি কার্বের কাজ করে, নিষ্ক্রিয় এনজাইমের উপর কাজ করে, নিষ্ক্রিয় এনজাইমের উপর কি কাজ করে। আচ্ছা, আমরা কী কারণে পাকস্থলীর প্রাচীরের ক্ষয় হতে পারে। তো অতিমাত্রা অ্যালকোহল পান, কিছু ওষুধ, যেমন কিছু ওষুধ সেবনে, যেটা আমরা এনএসএআইডি লেখা ছিল আর কি আমাদের বইতে, আর হেলিকপ্টার পাইলরি ব্যাকটেরিয়া সংক্রমণে কিংবা অন্যান্য কিছু কারণে অনেক সময় পাকস্থলীর প্রদাহ সৃষ্টি হয়। তো পাকস্থলীর যে প্রদাহ সৃষ্টি হয় এটাকে গ্যাস্ট্রাইটিস বলে, এটা একটু মনে রাখি এখান থেকে, এটাকে গ্যাস্ট্রাইটিস বলে। আচ্ছা, ক্ষুদ্রান্তের খাদ্য যে পরিপাক যেটা আছে, ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকও হয়, আবার খাদ্য কি হয়, শোষিত হয়, দুইটাই হয়, এটা আমরা জানি। তাহলে ক্ষুদ্রান্তের খাদ্যের 2 ধরনের যান্ত্রিক পরিপাক হয়। তো প্রথমত এখানে খাদ্যের সেগমেন্টেশন ঘটে। তো সেগমেন্টেশন অর্থাৎ খাদ্য ক্ষুদ্রান্তের সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে, তোমার কি ধরো এটা নির্দিষ্ট অঞ্চল, এটাকে তোমার সামনে এমনকি পিছনে যায়, সামনে পিছনে যায়, এটাকে তোমার কি সেগমেন্টেশন বলা হয়। আর দ্বিতীয়ত পেরিস্টালসিক সঞ্চালনের মাধ্যমে কায়েমজাত যে খাদ্য ক্ষুদ্রান্তের মধ্যে ধীরে তোমার কি প্রবাহিত হয়, এটাকে তোমাকে বলা হয়। তাহলে ক্ষুদ্রান্তে তোমার কি 3 থেকে 5 ঘন্টা খাদ্য অবস্থান করে, কারণ এর ভিতর দিয়ে কায়েম প্রতি মিনিটে কত সেন্টিমিটার গতিতে বলো দেখি, প্রতি মিনিটে 1 সেন্টিমিটার গতিতে তোমার কি হয়, সঞ্চারিত হয়। এটা একটু এখান থেকে দেখে রাখতে পারো। আচ্ছা, আমরা এরপরে এখান থেকে কাজগুলো মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এখানে একটা বিষয় দেওয়া আছে, দেখো এটা আজম স্যারের বইতে দেওয়া ছিল না, ইনভার্টেজ এনজাইম। তো ইনভার্টেজ যে এনজাইমটা, এটা কিন্তু তোমার আন্ত্রিক রসে পাওয়া যায়, এটা আমরা পড়ছিলাম, তোমার মনে আছে অবশ্যই। এই আন্ত্রিক রসে তোমার কি অন্ত্রের ইলিয়ামে বিদ্যমান আন্ত্রিক যে রসের অ্যামাইলেটিক এনজাইমের মধ্যে তোমার কি আছে, এটা ইনভার্টেজ এনজাইম। তো সুক্রেজ এনজাইম আর ইনভার্টেজ এনজাইমটা তোমার কি সেম। তো আমরা ওই যে সুক্রোজকে বাংলার জন্য সুক্রেজ এনজাইম, যেমন ইনভার্টেজ এনজাইমটা কি একই নাম। দেখো ওই যে সুক্রোজকে বাংলা তুমি কি পাইলাম, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাইলাম, তাহলে ইনভার্টেজ যেটা আছে এটা ইনভার্টোজকে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ করে। তাহলে এই সুক্রেজ এনজাইমের অপর নাম কি, ইনভার্টেজ, এটা একটু মনে রাখবে, যেটা আন্ত্রিক রসে পাবো আর কি। আমি শরীরবাকের অনেকগুলো এনজাইম এখান থেকে এটা আমরা দেখালাম। আচ্ছা, আমরা এরপরে ইরেপসিন, আমরা যেটা তোমাকে বলছিলাম যে ইরেপসিন যে এনজাইমটা আছে এটা আন্ত্রিক রসে পাওয়া যায়, যেটা ডাইফসফেটকে ভেঙে কি করে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। আচ্ছা, এছাড়া আন্ত্রিক রসে তোমার কি, ওই যে আমাদের ওইখানে ছিল নিউক্লিয়েজ, নিউক্লিওটাইডেজ, সাইডেজ, আর এখানে হলো আন্ত্রিক রসে ডিঅক্সি রাইবোনিউক্লিয়েজ মানে ডিএনএস, আরএনএস, ওইগুলোর নামে আর কি এর আন্ত্রিক রসে পাওয়া যাবে, আন্ত্রিক রসে কি পাওয়া যাবে। আচ্ছা, আমরা এরপরে আর এখান থেকে পাওয়া হলো, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট আছে, পরিপাকীয় রোগ বা পরিপাকতন্ত্রীয় রোগের কথা দেওয়া আছে আর কি। তো রোগের কয়টা রোগ দেওয়া আছে এখান থেকে, এই রোগগুলোর নাম লাগবে, আর এটার কোনটার উপসর্গ কি এটা একটু লাগবে। তো নামগুলো এখান থেকে দেখো, একটা ইরিটেবল বাউল সিনড্রোম। তার ইরিটেবল বাউল সিনড্রোম হলো ওর খাবারটা ভালোভাবে হজম হয় না আর কি, ইরিটেবল বাউল সিনড্রোম। তো পেট ব্যথা হবে, ডায়রিয়া হবে, কোষ্ঠকাঠিন্য হবে। অন্ত্রে ব্যাকটেরিয়ার অতি বৃদ্ধি, এটাকে SIBO বলা হয় আর কি, অন্ত্রে ব্যাকটেরিয়াকে অতি বৃদ্ধি, এটাকে ফ্যাট ফোলা থাকবে, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য। তাহলে ডায়রিয়া তোমার কি কোষ্ঠকাঠিন্য, এই দুটা কি কমন, তাহলে যেটা আনকমন ওটা দিয়ে মনে রাখো। তাই যদি শুধু পেট ব্যথা, এই পেট ব্যথার সাথে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য আছে, তাহলে ইরিটেবল বাউল সিনড্রোম। আর যদি ফ্যাট ফোলা থাকে, ব্যাকটেরিয়া অতি বৃদ্ধি হলে
পেটটা ফুলে যায় আর কি, তাহলে ব্যাকটেরিয়া অতিবৃদ্ধি থাকলে এটা কি হবে, ফ্যাট ফলা থাকলে এটা কি ব্যাকটেরিয়া অতিবৃদ্ধি হবে। তাহলে গ্যাস্ট্রোফেজিয়াল কি জার্ট, মানে এটা কি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স যে ডিজিজ, এটা হলো কোনো একটা খাবার যদি আমাদের এই পাকস্থলী থেকে উপরের দিকে আসে, তো আমাদের এটা অন্ননালী আছে, তো বুঝবে এটা পাকস্থলীতে খাবারটা আছে, তো পাকস্থলীতে যে খাবারটা আছে এটা তো তোমার অম্লীয় অ্যাসিডিক আছে। যদি তোমার এই খাবারটা যদি অন্ননালী দিয়ে উপরের দিকে যদি আসে, তাহলে অন্ননালীতে এখানে একটা প্রায় শুকনোর মতো জায়গা আর কি কিছুটা। তো এসিএল তো কি এর কি গায়ে যদি আসে, অন্ননালীতে যদি আসে, তাহলে এটাকে জ্বলা শুরু করে, মানে প্রদাহ হয়, তো এটাকে জাট বলা হয়। তাহলে অন্ননালীর প্রদাহ যদি বলে, তাহলে নামের মধ্যে আছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল, তাহলে ইসোফেগাস মানে কি অন্ননালী, তাহলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্সে তখন কি কার প্রদাহ হবে, অন্ননালীকে প্রদাহ হবে। পিত্তে পাথর, তাহলে পিত্তে পাথর তো বুঝলে পিত্তথলিতে কি পাথর হবে, তাহলে পিত্তথলির পাথর হলে কি পাঁজরের নিচে কি ব্যথা, স্থায়ী ব্যথা এবং কি বমি হবে। এই যে আমাদের এখানে এটা হলো কি ডান পাশে তো যকৃৎ আছে, তো যকৃতের এই জায়গায় তোমার পিত্তথলি আছে, এটা হলো বুকের পাঁজর, তাহলে বুকের পাঁজরের নিচে যদি এখানে ব্যথা হয়, তাহলে এটা হলো আমরা পিত্তে পাথরের ব্যথা। সিলিয়াক ডিজিজ, তাহলে সিলিয়াক ডিজিজ যেটা আছে এটা হলো আমাদের যে তোমার যে বৃহদান্তের যে অংশ যেটা আছে সিকাম কোলন আর হলো কি মলাশয় সিকামের অংশ, তাহলে সিলিয়াক ডিজিজ হলো দীর্ঘস্থায়ী ডায়রিয়া আর হলো কি কোষ্ঠকাঠিন্য। তাহলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া, দীর্ঘদিন ধরে ডায়রিয়া থাকবে আর কি, এটা সিলিয়াক ডিজিজ। আর ক্রোনস ডিজিজ, তাহলে ক্রোনস ডিজিজ হলো নামের সাথে মনে আছে ক্রোনস ক্রনিক, তাহলে যদি ক্রনিক ডায়রিয়া বলে বা রক্তযুক্ত পায়খানা, এইটা ইম্পর্টেন্ট আর কি মনে রাখবা। ক্রোনস ডিজিজে কি হবে, এই পায়খানার সাথে রক্ত বের হবে। আর আলসারেটিভ কোলাইটিস, আমাদের কোলন যে আছে কোলনে আলসার হবে আর কি, দীর্ঘস্থায়ী ডায়রিয়া এমনকি পেট ব্যথা। তাহলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া দুই জায়গায় দেওয়া আছে, যদি দীর্ঘস্থায়ী ডায়রিয়ার সাথে কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কি সিলিয়াক ডিজিজ, আর দীর্ঘস্থায়ী ডায়রিয়ার সাথে যদি পেট ব্যথা থাকে তাহলে তোমার কি আলসারেটিভ কি কোলাইটিস হবে। আর দীর্ঘস্থায়ী ডায়রিয়ার সাথে যদি কোষ্ঠকাঠিন্য সাথে পেট ব্যথা থাকলে আমরা যেটা বললাম ইরিটেবল বাউল সিনড্রোম, ফ্যাট ফুলে থাকলে ব্যাকটেরিয়া অতিবৃদ্ধি। তো এটা একটু এখানে এক্সট্রা দেওয়া আছে, এটা একটু ভালোভাবে পড়ে রাখিও, এটা একটু ভালোভাবে পড়ে রাখিও। আচ্ছা আমরা এরপর এখান থেকে আসো, আমরা এরপর এখান থেকে আসি। এটা হলো তোমার কি খাদ্যবস্তুর শোষণ যেটা আছে, প্রকৃতকে খাদ্যের 90% শোষিত হয় কোথায় বলা দেখি ক্ষুদ্রান্তে, আর বাকি 10% সংগঠিত কি বৃহদান্ত্র কি পাকস্থলীতে। তো অন্তরের যে ভিলাই যেটা আছে আমাদের মানুষের ক্ষুদ্রান্তে তোমার কি প্রায় কত মিলিয়ন বলা দেখি, 5 মিলিয়ন কি ভিলাই থাকে। আর 10 থেকে 40 বর্গ মিলিমিটার ঘনতে প্রায় 5 মিলিয়ন কি ভিলাই থাকে। বিশ্ব থেকে প্রায় কি কত বর্গমিটার বলা দেখি, 10 বর্গমিটার তোমার কি করে শোষণ তলকে তৈরি করে। তো এটা একটা পরীক্ষা কোশ্চেন ছিল যে আমাদের এই অন্ত্রে তোমার কি যে ক্ষুদ্রান্তে যে তোমার কি পরিসর খাদ্য শোষণের জন্য এটা কত বর্গমিটার, এটা 10 বর্গমিটার শোষণ তল সৃষ্টি করে। এটা আজম স্যারের বইতে দেওয়া নয়, এটা আলিম স্যারের বইতে দেওয়া আছে, পরীক্ষা কোশ্চেন ছিল। প্রতিটি বিলাস ধরো 0.5 থেকে 1.6 মিলিমিটার লম্বা। অন্তরে এপিথেলিয়াল প্রাচীরের যে কোষগুলা, এই কোষগুলাকে অ্যান্টারোসাইট বলে, এটা পরীক্ষা প্রশ্ন পাবা, এই অ্যান্টারোসাইট বলে। তাহলে অন্তরে এপিথেলিয়াল প্রাচীরের যে কোষ এদের নাম কি অ্যান্টারোসাইট, এটা পাবা। তাহলে অন্তরে এপিথেলিয়াল প্রাচীরের খাদ্য শোষণকারী কোষগুলোকে কি বলা হয়, এই অ্যান্টারোসাইট কি কোষ বলে, এটা পরীক্ষা প্রশ্ন আসে। তো এই প্রত্যেকটা অ্যান্টারোসাইট থেকে অসংখ্য সূক্ষ্ম অভিক্ষেপ বা মাইক্রোভিলাই সৃষ্টি হয়, এই মাইক্রোভিলাই মিলিত হয়ে ব্রাশ বাটার গঠন করে। এটা আজম স্যার বইতে দেওয়া আছে। ক্ষুদ্রান্তের ডিউডেনাম ও জেজুনামের ভিলাইগুলো আকারে বড় এবং সংখ্যা অধিক, কিন্তু ইলিয়ামের ভিলাইগুলো আকারে ছোট এমনকি সংখ্যা কম থাকে। ভিলাই ও মাইক্রোভিলাই অন্ত্রীয় শোষণতলের আয়তন যথাক্রমে কত গুণ, 40 গুণ এবং তখন কি কত 600 গুণ বৃদ্ধির মাধ্যমে অন্ত্রের পুষ্টি শোষণের দক্ষতা কি করে, বৃদ্ধি কি করে। শর্করা শোষণ যেটা আছে আমাদের সোডিয়াম আয়ন ও এটিপি এর সহযোগে ক্ষুদ্রান্তের যে জেজুনাম, এই জেজুনাম ভিলাই অংশের অ্যান্টারোসাইট কোষ তখন কি দ্বারা সক্রিয় শোষণ পদ্ধতিতে গ্লুকোজ ও অন্যান্য সরল শর্করা কি শোষিত হয়, যেখানে ইনসুলিন আর গ্লুকোকার্ডিয়া হরমোন কি কাজ করে। আচ্ছা আর ক্ষুদ্রান্তের ডিউডেনাম এই লিপিড শোষণ যেটা আছে, আর তোমার কি এই আমিষ যেটা আছে আমিষও তোমার কি ডিউডেনাম ও জেজুনামে আমিষ শোষিত হয়। আর ক্ষুদ্রান্তের ডিউডেনাম ও ইলিয়াম অংশে তোমার কি ঘটে, লিপিড শোষণ ঘটে। তো এখানে মাইসিলি গঠন কিভাবে হয় এটা আমরা আজম স্যারের বইতে দেওয়া আছে। এই চিত্রটা এখান থেকে তোমার কি দেখতে পারো, এই চিত্রটা এখান থেকে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এখান থেকে আমরা এটা দেখবো পরে, সমস্যা নেই, ক্লাসেই দেখানো হয়েছে। আমরা এরপর এখান থেকে আসো, পরিপাক গ্রন্থির যে কাজ, মানব দেহে কি 5 ধরনের কি পৌষ্টিক থাকে এটা তুমি জানোই। এখানে একটা কথা আছে, এই 5 ধরনের যে গ্রন্থি থাকে এসব গ্রন্থির মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর প্রাচীরে আর আন্ত্রিক গ্রন্থি অন্ত্রের প্রাচীরে অবস্থান করে, আর বাকি যে 3টা আছে এই 3টা কি পৌষ্টিক নালীর বাইরে অবস্থান করে। তাহলে বলতো লালা গ্রন্থি এটা কি পৌষ্টিক নালীর ভিতরে নাকি পৌষ্টিক নালীর বাইরে, লালা গ্রন্থি যেটা আছে ওটা কিন্তু পৌষ্টিক নালীর বাইরে অবস্থান করবে। গ্যাস্ট্রিক গ্রন্থি হলো পাকস্থলীর প্রাচীরে আর আন্ত্রিক গ্রন্থি হলো অন্ত্রের প্রাচীরে। আর তাহলে বাকি যে 3টা আছে লালা গ্রন্থি, যকৃৎ আর অগ্নাশয়, এরা পৌষ্টিক নালীর বাইরে কি অবস্থান কি করবে আর কি। লালা গ্রন্থি থেকে মোটামুটি আমরা বইতে যা পড়ছি তাই।
এখান থেকে এক্সট্রা লাগবে না, এক্সট্রা তোমার নালীগুলোর নাম লিখে দিয়েছিলাম, ওটা লাগবে। লালা গ্রন্থিতে একটা এনজাইম থাকে, মনে আছে কি না, লাইসোজাইম এনজাইম, এটা জানোই, এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। লালা রসে তোমার একটা অ্যান্টিবডি থাকে, তো লালা রসে যে অ্যান্টিবডি থাকে এটা ইমিউগ্লোবিন এ নামক তোমার কি থাকে, অ্যান্টিবডি থাকে। তো লালায় ইমিউগ্লোবিন এ এবং লাইসোজাইম থাকায় এটি খাদ্যের সাথে আগত ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুকে কি করে বলো দেখি, ধ্বংস করে। তো লালায় ইমিউগ্লোবিন এ এবং লাইসোজাইম কি থাকে, এটি খাদ্যের সাথে আগত ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুকে ধ্বংস করে, এটা ইম্পর্টেন্ট। তা যাদের কম লালা খরিত হয়, কম লালা নিঃসারী মানুষকে এটা ডিজিজিয়া নামক রোগ বলা হয়। এই যারা কম লালা নিঃসারী মানুষ তাদেরকে কি বলা হয়, ডিজিজিয়া বলা হয়, এটাকে ডিজিজিয়ার রোগ বলা হয়। তো লালায় বিদ্যমান বাইকার্বনেট, ফসফেট ও মিউসিন কি হিসেবে কাজ করে, বাফার হিসেবে কাজ করে। লালায় বিদ্যমান বাইকার্বনেট আয়ন লালার অম্লতা কি হ্রাস করে। এবার আমরা ফলে মুখে অ্যাসিডের মাত্রা কম থাকায় দাঁতের এনামেল ক্ষয় রোধ করা সম্ভব হয়, জানি। যকৃৎ এখান থেকে মোটামুটি আমাদের বইয়ের মতো করে দেওয়া আছে, এক্সট্রা ওয়েও নাই। পিত্তনালীগুলো মিলিত হয়ে হ্যাপাটিক নালী গঠন করে। আচ্ছা, এখান থেকে আর এটা কি ওইরকম কোনো পড়া নাই আর কি, আমরা একটু সামনে যাই। তাহলে আমরা যকৃতের বিপাকীয় ভূমিকা যেটা আছে, যকৃতকে এটা একটু লাগবে। যকৃত যেহেতু খাদ্যকণা ও ওষুধ ভেঙে অপেক্ষিত ক্ষুদ্র কণায় পরিণত হয়, যা সহজে কি গ্রহণ করতে পারে মানুষ, তাহলে মানুষের যকৃতকে একটি দ্রুততম প্রসেসর সহ সুপার কম্পিউটারের সাথে কি তুলনা করা হয়। তো পরিভাষা করবে নিচের কোনটি কি সুপার কম্পিউটারের সাথে তুলনা করা হয়, এটা কি যকৃতকে। যকৃতের প্রায় 500-র অধিক কাজে সম্পন্ন হয়, এটা জানোই বিভাগীয়। একটি সুস্থ যকৃৎ প্রতিদিন 720 লিটার রক্ত তোমার কি করে, পরিশোধ করে। 720 লিটার রক্ত কি করে, পরিশোধ কি করে। তাহলে ভিটামিন সঞ্চয় যেটা তোমাকে বললাম, যকৃৎ ADE কে আর ভিটামিন B6 আর ভিটামিন B12 শোষণ করে, মানে জমা রাখতে পারে আর কি, বাট ভিটামিন সিটা সঞ্চয় রাখতে পারে না। তো ভিটামিন B6 এর আটা নাম আছে, এটা পাইরোক্সিন, যা স্নায়ুতন্ত্র এমনকি অনাক্রম্যতন্ত্রকে সুস্থ রাখে। অনাক্রম্যতন্ত্র মানে আমাদের ইমিউনিটি সিস্টেম আর কি, প্রতিরক্ষা অবস্থাকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন B12 এমনকি ফলিক অ্যাসিড, মনে আছে তোমার কি, ফলিক অ্যাসিড যেটা ভিটামিন B9 পড়ছিলাম। অ্যাসিড ভ্রূণে, মস্তিষ্ক এবং স্নায়ু গঠনে এমনকি কোন রক্তকণিকা বলতে কি, লোহিত রক্তকণিকা উৎপাদনের প্রয়োজন হয়, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যকৃতে সঞ্চিত তোমার কি যে পদার্থগুলো আছে, খনিজ দ্রব্য, জিঙ্ক, কপার, জিঙ্ক, কোবাল্ট, লৌহ, পটাশিয়াম আমাদের বইতে দেওয়া আছে। আর মলিবডেনামটা এখান থেকে এক্সট্রা দেওয়া আছে, এটা একটু মনে রাখিও আর কি। লিপিড ও প্রোটিনও কি যকৃতে সঞ্চয় করে। যকৃত প্রচুর কোলেস্ট্রল আর ফসফেট কি সংশ্লেষিত হয়, মানে তৈরি হয় এবং এটাকে জমা রাখে আর কি। আচ্ছা, রক্ত সঞ্চিত পড়লাম 1500 ঘন সেন্টিমিটার বা ml, এটা তো পড়লাই। গ্লাইকোনিওজেনেসিস, এটা মনে রাখিও। অশর্করা থেকে যে শর্করা তৈরি হয়, গ্লুকোজ থেকে তৈরি হয়, এই অশর্করাগুলো কি কি, তো এটা হলো তোমার কি অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে কি তোমার কি ফ্যাটি অ্যাসিড দেওয়া আছে না, ফ্যাটি অ্যাসিড দেওয়া নাই। তাহলে এখানে অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড আর গ্লিসারল থেকে তোমার কি হয়, এই গ্লুকোজ কি তৈরি হতে পারে, কি ফ্যাটি অ্যাসিড থেকে হইতে পারে না। এই ফ্যাটি অ্যাসিড তোমার কি ফ্যাটি অ্যাসিড থেকে হইতে পারে না, এটা পরীক্ষা প্রশ্ন করবে নিচের কোনটি থেকে গ্লুকোজ তৈরি হতে পারে না। তো ফ্যাটি অ্যাসিড থেকে হইতে পারে না, অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড আর গ্লিসারল থেকে তৈরি হতে পারে, এটা একটু মনে রাখতে হবে আর কি। যকৃৎ কোলেস্ট্রল সঞ্চয় করে, এমনকি এ দ্বারা সোডিয়াম গ্লাইকোক্লোরাইড এমনকি সোডিয়াম টোরোক্লোরাইড নামক দুটি গুরুত্বপূর্ণ পিত্ত লবণ তৈরি হয়, এটা জানোই। তাহলে যকৃৎ আমরা বলছি আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো, রক্ততঞ্চ ফ্যাক্টর, ফাইব্রিনোজেন প্রথম বিন। তো ফাইব্রিনোজেন কি প্রথম বিন হলো, আমরা এটা এভাবে মনে রাখি আর কি। রক্ততঞ্চনের প্রথম যে 4টা নাম আছে, এটা আমরা ফুল পরে আমরা টুপ করে, এটা দিয়ে মনে রাখি। এই ফুল পরে কি টুপ করে, এটা দিয়ে মনে রাখি আর কি, ফুল পরে টুপ করে। তাহলে আমরা এই ফুল তলে কি ফাইব্রিনোজেন, এটা 1 নম্বর ক্লটিং ফ্যাক্টর, পর তলে কি প্রথম বিন, এটা 2 নম্বর ফ্যাক্টর, আর টুপ তলে কি থ্রোমোপ্লাস্টিন, এটা 3 নম্বর ফ্যাক্টর, আর করতো ক্যালসিয়াম আয়ন, এটা তোমার কি কত নম্বর ফ্যাক্টর, এটা কি 4 নম্বর ফ্যাক্টর। তাহলে এই জন্য এখানে লিখছে এই ফাইব্রিনোজেন তো হলো 1 নম্বর ফ্যাক্টর, তাহলে এটা যকৃতে তৈরি হবে। আর তোমার কি প্রথম বিন 2 নম্বর ফ্যাক্টর, এটা কি তৈরি হয়। আর 5, 8, 9, 10, এই 10, এটা কি 11 আর কি 12 তৈরি হয় আর কি। ওই যে আমরা বলছিলাম কোন 5টা তৈরি হয় না, 3 তৈরি হয় না, 3 তৈরি হয় না, 13 তৈরি হয় না, আর মাঝখানে 4, 6 তোমার কি 8, এই 5টা তৈরি হয় না, আর বাকিগুলো যকৃৎ তৈরি করে আর কি। তো আমরা ডিঅ্যামিনেশন ইউরিয়া সিস্টেম যেটা আছে, আমরা যকৃৎ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট পাবাই, এটা খুবই ইম্পর্টেন্ট। যকৃৎ একটা এনজাইম তৈরি করে, এটা হলো এটা তো এনজাইম পড়ছিলাই, আর এটা হলো যকৃৎ ক্যাটালেজ নামক এনজাইম কিন্তু কি করে, যকৃৎ তৈরি করে। এই ক্যাটালেজ এনজাইম যকৃৎ তৈরি করে এবং কোষে বিষাক্ত হাইড্রোজেন পারক্সাইডকে ক্যাটালেজ এনজাইমটা ভেঙে পানি অক্সিজেনকে পরিণত করে। এই যকৃৎ কি করে, এই ক্যাটালেজ এনজাইম, এই যকৃৎ কি ক্যাটালেজ এনজাইমকে তৈরি করে, যেটা হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানি আর অক্সিজেনে কি করে, পরিণত কি করে। ওকে, যকৃৎ থেকে এতটুকুই। যকৃতের পিত্তরসের যে পিএইচ এর মানটা এখানে আমাদের বলতে ছিল 7.5 থেকে 8.5, এখানে 8.6 দেওয়া আছে। যেটা প্রশ্ন থাকবে ওইভাবে আনসার করবা। এটা পরে ক নম্বর প্রশ্ন আসে, জোলাপ ক্রিয়া কি।
তো জোলাপ ক্রিয়াটা হলো এটা পরীক্ষা ক নম্বর প্রশ্ন আসে বোর্ডে। তাহলে পিত্ত লবণ তোমার কি করে, পেরিস্টালসিস যে ক্রিয়া, এই ক্রিয়ার তোমাকে উদ্দীপনা দেয়, এটি মলকে তোমার কি করে, নরম করে, এটাকে জোলাপ ক্রিয়া বলে। তাহলে জোলাপ যে ক্রিয়া আছে এটা কি কোন লবণ, আর এটা যে পিত্ত যে লবণ এটা কি কাকে, আমাদের যে পেরিস্টালসিস যে আছে এই পেরিস্টালসিস ক্রিয়া কি করে, উদ্দীপনা দেয়, এটি মলকে নরম করে, এটা একটু মনে রাখতে হবে। যকৃতের রোগগুলো দেওয়া আছে। হ্যাপাটাইটিস, তো হ্যাপাটাইটিস হলো একটা ভাইরাসের সংক্রমণ হবে। হ্যাপাটাইটিস ABCDE ভাইরাসে হ্যাপাটাইটিস রোগ হয়। হ্যাপাটিক এখানে লেখা আছে কি এনসেফালোপ্যাথি, এটাকে এনকেফালোপ্যাথি বলা আর কি। যকৃৎ রক্তের বিষাক্ত পদার্থ অপসারণে অক্ষম হলে তোমার কি এই বিষাক্ত পদার্থগুলা রক্তে জমে গিয়ে হ্যাপাটিক এনকেফালোপ্যাথির সৃষ্টি করে। তো এই কারণে মানুষকে কমা চলে যায়, অজ্ঞান হয়ে যায়, এটাকে হ্যাপাটিক। তাহলে এনকেফালোপ্যাথি মনে রাখবা, এই বিষাক্ত পদার্থ যদি অপসারণ করতে না পারে যকৃৎ, তখন যেটা হবে যকৃতে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি বলে। আর এরপরে বার্ডকাইরি সিনড্রোম, বার্ডকাইরি সিনড্রোম যেটা আছে যকৃতে রক্ত সরবরাহকারী কোন শিরা, হ্যাপাটিক শিরা যদি কোনো ব্লক হয় ওটাকে বার্ডকাইরি সিনড্রোমকে বলা হয়। প্রাইমারি বিলিয়ারি সিরোসিস যেটা আছে এটা যকৃতের একটা অটো ইমিউন রোগ, এই যকৃতের অটো ইমিউন রোগের নাম কি, এটা প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। আর হ্যাপাটোমেগালি, মেগামান তো বড়, যকৃৎ বড় হয়ে যাওয়া, তাহলে যকৃৎ অস্বাভাবিক প্রকার বড় হয়ে যাওয়াকে কি বলা হয়, হ্যাপাটোমেগালি বলে, এটাকে হ্যাপাটোমেগালি বলে। যকৃৎ রোগের লক্ষণগুলো একবার দেখে নিও, তো রোগগুলো এখান থেকে একটু লাগবে। অগ্নাশয়ের আমাদের অগ্নাশয়ের ক্ষেত্রে এটা একটু লাগবে, 90% হলো কি এনজাইম নিঃসরণকারী নালীযুক্ত গ্রন্থি, আর 10% হলো তোমার কি আইলেটস অফ ল্যাঙ্গারাসের ফাঁকে ফাঁকে থাকে, ওটা কি আইলেটস অফ ল্যাঙ্গারাস। 90% হলো কি বইকরা গ্রন্থি, আর 10% হলো কি অন্তঃক্ষরা গ্রন্থি, ওই যে ফল ল্যাঙ্গারাসের নামকরণ করেছে। তো এটাকে আমরা হ্যাটারোক্রাইন গ্ল্যান্ড বলি। হ্যাটারো মানে ভিন্ন, যেহেতু ওরা এনজাইম এবং হরমোন দুইটা ক্ষরণ করে, এই জন্য হ্যাটারোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। অগ্নাশয়ের এনজাইম নিঃসরণকারী গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালী বের হয়, যাদেরকে আমরা উইসাং নালী বলি, যা অগ্নাশয়ের দৈর্ঘ্য বরাবর এসে পিত্তনালীর সাথে মিলিত হয়, ওই অ্যাম্পুল অফ ব্যাটারের মাধ্যমে ডিউটারামে কী করে, প্রবেশ করে। আর এটা একটু মনে রাখতে হবে, সাইলে রাখতে পারো সিলিয়াক ধমনী এবং সুপ্রিয়র মেসেন্টারি যে ধমনী আছে, এই ধমনী থেকে তোমার কি হয়, অগ্নাশয়ে রক্ত কি বাহিত হয়। তাহলে অগ্নাশয়ে কোন কোন ধমনী রক্ত সরবরাহ করে বলো, সিলিয়াক ধমনী আর সুপ্রিয়র কি মেসেন্টারি ধমনী অগ্নাশয়ে কি রক্ত কি করে, সরবরাহ কি করে। অগ্নাশয়ে তো আমরা আইলেটস অফ ল্যাঙ্গারাসে প্রায় কত লক্ষ কোষ থাকে, প্রায় 10 লক্ষ কোষ নিয়ে কি আইলেটস অফ ল্যাঙ্গারাসটা গঠিত। আলফা, বিটা, ডেল্টা, গামা কোষ এটা অবশ্য আছেই। আর ডেল্টা কোষের কাজ হলো আলফা বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করা। আর গামা যে কোষ যেটা আছে, এই গামা কোষ যেটা আছে, যেটা থেকে প্যানক্রিয়াটিক পলিপেপ্টাইড হরমোন খরিত হয় আর কি, ওটা অগ্নাশয়ের অন্তঃবহিঃকরা নিঃসরণকে নিয়ন্ত্রণ কি করে, এটা দেখে রাখিও। অগ্নাশয় রসে এই সুক্রেজ ল্যাকটেজ এনজাইমটা থাকে, তবে তুমি এটা আন্তিক রসেটা মনে রাখিও, অগ্নাশয় রসেটা মনে রাখিও না। আচ্ছা, এখান থেকে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি যে কোষগুলো আছে, প্যারাইটাল কোষ অপনাম অক্সেন্টিক কোষ, এটা জানোই। গ্যাস্ট্রিক সিপ কোষ বা যেটাকে জাইমোজেনিক কোষ বলে, এটাও জানো। এসব কোষ কী করে, এই দেখো, এসব কোষ নিষ্ক্রিয় প্রকৃতির কোএনজাইম নিঃসরণ করে। তাহলে নিষ্ক্রিয় প্রকৃতির কোএনজাইমকে জাইমোজেন বলা হয়, এটা একটু ইম্পর্টেন্ট, এটা লাগবে। জাইমোজেন কাকে বলে, তাহলে নিষ্ক্রিয় প্রকৃতির যে প্রোএনজাইম, এই প্রোএনজাইমগুলোকে জাইমোজেন বলে, এই জাইমোজেন বলে। এটা দেখো মিউকাস যে কোষ, ওটাকে ফোভিউলার কোষ, এটা বাকিটা কি বলা হয়, গবলেট কোষ বলা হয়। তাই যাই গবলেট কোষ, তাই মিউকাস কোষ, তাই হলো কি ফোভিউলার কোষ, এটা একটু নাম অপনামগুলো মনে রাখিও। গ্যাস্ট্রিন কোষ বা যেটাকে জি কোষ বলা হয়, বা এটাকে অন্তঃক্ষরা কোষ বলা হয়, যেখান থেকে গ্যাস্ট্রিন এবং হরমোনটা খরিত হয় আর কি। অ্যান্টারোকমফিন কোষ তো জানি, যেখান থেকে হিস্টামিন খরিত হয়। আচ্ছা, আমরা এরপরে এখান থেকে এটা তো মনে আছে ইন্টেনসিভ ফ্যাক্টরের কাজটা হলো ভিটামিন B12 শোষণ করে, এটা মনে আছেন। আচ্ছা, আন্তরিক গ্রন্থিগুলো কয় কোষী গ্রন্থি বলে দেখি। আন্তরিক গ্রন্থি এককোষী গ্রন্থি, বলছিলাম এটা আসে পরীক্ষায়, এই এককোষী গ্রন্থি আন্তরিক গ্রন্থি। মেমব্রেন এনজাইম পরীক্ষায় খ নম্বরে প্রশ্ন পাবা, এই মেমব্রেন এনজাইম বলতে কি বোঝো। তো সহজ কথা, আমাদের মাইক্রো যে ভিলেজে কোষ আছে, ধরো এখান থেকে ক্ষুদ্রান্তের, এখান থেকে এটা মাইক্রোভিলেজ কোষ, তাহলে কোষের এখানে যে মেমব্রেন আছে, কিন্তু মাইক্রোভিলেজ কোষের কোন মেমব্রেন, কোষের যে প্লাজমা যে মেমব্রেন আছে, এই মেমব্রেন থেকে যে এনজাইমগুলো খরিত হবে ওটাকে তুমি কি মেমব্রেন এনজাইম বলবা। তাহলে মাইক্রোভিলেজ কোষের প্লাজমা মেমব্রেনে বিদ্যমান এসব এনজাইমকে তোমার কি বলা হয়, মেমব্রেন এনজাইম বলা হয়। তো মেমব্রেন এনজাইমগুলো আমরা যেগুলো পড়ছিলাম, ওই যে সুক্রেজ, এরপর কি তোমার কি ল্যাকটেজ, মল্টেজ, অ্যামিনোপেপটাইডেজ, এগুলো কি মেমব্রেন এনজাইম। তাহলে আর মেমব্রেন এনজাইমের মধ্যে আর কি আছে, ওই যে অ্যালকালাইন ফসফেটেজ যেটা আছে, এটাও মেমব্রেন এনজাইমের মধ্যে আছে। এছাড়া নিউক্লিওটাইডেজ, নিউক্লিওসাইডেজ, এগুলো কি মেমব্রেন এনজাইম থেকে পাওয়া যায়। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন খ নম্বরে প্রশ্ন পাবা মেমব্রেন এনজাইম বলতে কি বোঝো, আর মেমব্রেন এনজাইমের নামগুলো যেগুলো আন্তরিক রসে পাওয়া গেছে আর কি, ওই এনজাইমগুলোই। এনজাইম ও হরমোনের মধ্যে পার্থক্য দেওয়া আছে, এগুলো পার্থক্যগুলো একটু দেখে নিতে পারো। পরিপাকতন্ত্রে যেটা অ্যান্টারিক নার্ভাস যে সিস্টেম যেটা আছে মনে হচ্ছে অন্তরীয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, আমরা এরপরে বহির্নিহিত স্নায়ুজালক, এরপরে অন্তর্নিহিত স্নায়ুজালক।
আচ্ছা, এখান থেকে বহির্নীত স্নায়ু যে জালক যেটা আছে, এখানে হরমোনের নামগুলো দেওয়া আছে আর কি, যেটা আমাদের আজম স্যারের বইতে ছিল না। তো বহির্নীত স্নায়ু জালকে এটা সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক যে শাখা, এই শাখা থেকে আসে। এরা এই সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক শাখা অ্যাসিটাইলকোলিন আর অ্যাড্রেনালিন নামকে দুইটা রাসায়নিক পদার্থ করে। তো অ্যাসিটাইলকোলিন তোমার কি করে, পোস্টিনালীর ভিতর দিয়ে খাদ্য ও পানীয় দ্রুত তোমার কি করে, এই খাদ্য কি পানীয় যে আছে এই দেখাচ্ছি। তাহলে অ্যাসিটাইল যে কোলিন আছে, অ্যাসিটাইল কোলিনটা কি করে, অ্যাসিটাইল যে কোলিন এটা হলো কি পৌষ্টিকনালীর ভিতরে দিয়ে কি করবে, এর ভিতর দিয়ে খাদ্য পানীয় এবং কি খাদ্য পানীয় দ্রুত প্রভাবিত হতে শক্তি প্রয়োগ করে। আর এরপরে অ্যাড্রেনালিন হলো কি পাকস্থলী ও অন্ত্রের পেশিকে শীতল করে এবং এসব অঙ্গের রক্ত কি করে, রক্ত প্রবাহকে মন্থর করে। তাহলে অ্যাড্রেনালিন এবং কি করে, পাকস্থলী আর অন্ত্রের পেশি শিথিল করে, এসবকে রক্ত প্রবাহকে মন্থ করে। আর যেটা অ্যাসিটাইলকোলিন এটা দ্রুত করে আর কি, খাদ্য পানিটা প্রবাহটাকে দ্রুত করে, এটা একটু মনে রাখিও। আচ্ছা, এটা হলো খ নম্বরের জন্য পরীক্ষা কোশ্চেন আসে আর কি, মানুষের বৃহদান্ত্রের প্রাচীরে বিদ্যমান স্নায়ু জালিকা খাদ্য গ্রহণ ও পরিপাকে। তাহলে আমাদের এই বৃহদান্ত্রের মধ্যে যে তোমার কি নার্ভাস সিস্টেমটা আছে, ওইটা আমাদেরকে খাদ্য গ্রহণ ও পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য এন্টারিক স্নায়ুতন্ত্রকে মানুষ বিজ্ঞানীগণ মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে দিয়েছে। তাহলে কোন অংশ বলা দেখি, এটা বৃহদান্ত্র, এই জন্য বৃহদান্ত্রের অংশ দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। তো বৃহদান্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক কেন বলা হয়, এই বৃহদান্ত্রকে তোমার কি সেকেন্ড ব্রেন বলা হয় এই বৃহদান্ত্র, কারণ বৃহদান্ত্রের মধ্যে যে তোমার কি এন্টারিক নার্ভাস সিস্টেম যেটা আছে, ওইটা হলো মূলত তোমার কি করে, আমাদের খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে। এই জন্য এটাকে তোমার দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, এটা একটু এখান থেকে দেখে রাখিও। আচ্ছা, আমরা এরপরে হরমোনগুলোর নাম তো আমাদের বইতে যা দেওয়া আছে তাই, এক্সট্রা করে আর কিছু নাই। বৃহদান্ত্র আমাদের বইতে দেওয়া আছে বেশিরভাগই, এখান থেকে এক্সট্রা করে আর পড়া লাগবে না। এটা শুধু মনে রাখো, বৃহদান্ত্রের যে অ্যাপেন্ডিক্স, ওই অ্যাপেন্ডিক্সকে উপকারী অণুজীবের তোমার কি বলা হয়, সুরক্ষিত যে ভাণ্ডার, এই উপকারী অণুজীবের সুরক্ষিত ভাণ্ডার বলা হয়। একজন মানুষের কোলনে বসবাসকারী 500 প্রজাতির ব্যাকটেরিয়া সন্ধান পাওয়া গেছে, এটা তুমি অবশ্যই জানো। এবং এই ব্যাকটেরিয়াগুলোকে অ্যানারোব মানে হলো এরা অক্সিজেনবিহীন পরিবেশে বাস করতে সক্ষম, অক্সিজেন থাকলে এটা মারা যাবে। তো এরা ভেঙে কি তৈরি করে, এটা জানো, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এগুলো তৈরি করে, এটা জানো এখান থেকে। আচ্ছা, আমরা এরপরে হলো মিউকোসা তো তোমার এই যে পাকস্থলীর যে মিউকোসাতে রোগী পাওয়া যায়, তাই না? তো রোগীটা কি আকৃতির, এর সাথে থেকে ওয়াই আকৃতির রোগী নামক কতগুলো ভোতা ও বিক্ষেপ বের হয়, এটা একটু মনে রাখি এখান থেকে। আর অন্ত্রের তোমার কি ভিলাই, এই ভিলাই তো তোমার কি লুমিনে ভিলাই পাওয়া যায়, আঙুলের মতো অভিক্ষেপ যেটা ভিলাই, এটা পাওয়া যায়, এটা জানোই। যকৃতের স্লাইডটা তো আমরা পড়েছি, এগুলো জানো, বিএমআই এর অংশটা জানো। স্থূলতার কারণে 60টির অধিক কণিক রোগে আক্রান্ত হয়, বিশেষ করে রোগগুলোর নাম দেওয়া আছে। 60টির কণিক রোগে বেশি আক্রান্ত হয়, এটা একটু মনে রাখলে হবে। আর এইগুলো এখান থেকে আর অতটা লাগবে না। আমরা অসুখজনিত কি কারণে রোগটা তোমার ছাড়া বলি তো দেওয়া আছে, আজম স্যারের বইতে এগুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা এরপরে এখান থেকে এতটুকুই। তো এক্সট্রা তোমার আলিম স্যারের বই থেকে এতটুকু পড়লে হবে। তো মূলত পরিপাক ও শোষণ থেকে মাঝে মাঝে পরীক্ষায় এক্সট্রা ইনফরমেশন আসে আর কি। আর ভর্তি পরীক্ষার জন্য পরিপাক ও শোষণটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার এমসিকিউ বলো আর সিকিউ বলো, যাই কিছু বলো, তোমার এটা কি খুবই গুরুত্বপূর্ণ। তো এক্সট্রাগুলো কি পড়ে নাও। ধন্যবাদ।